ধৈর্য নাই, অল্পে আমরা অস্থির, আছে না নাই? এই দেশের মানুষ খুব বেশি অস্থির, বাংলাদেশের মানুষ খুব বেশি অস্থির। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কথা বলেছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। ক্ষমতা নেওয়ার পরে কিছু লোক ফতুয়া দিচ্ছে ইউনূস হলো সুদখোর। জোরে বলেন কি খুর? আবার আমাদেরকে বলে হুজুর সুদখোরকে শেষ পর্যন্ত সমর্থন করলেন, ইমানও গেল জান্নাতও গেল। ওরা এমন ভাবে ইউনূসকে সুদখোর বলতিছে, ওদের এমন একটা ভাব মনে হচ্ছে হাসিনা মধু খাইতো। জানেন ওদের আমি আপনার ঠিক বুঝতে পারছি না, আমি ফ্র্যাঙ্কলি বলছি আর কি, ওনাদের অ্যাটিটিউডটা আমার কাছে পরিষ্কার না। এবং আমরা যতটুকু বুঝি আর কি, যে দেশের মানুষ শান্তি পাচ্ছে না। ওনার এই উপদেষ্টা মণ্ডলীতে রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন কেউ নাই। দেশকে তো চরম অরাজকতার ভিতরে ঠেলে দেওয়া হচ্ছে এমনি ভাবে। উইথ ডিউ রেসপেক্ট, আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের সেনাবাহিনী প্রধান, আমাদের বিজেপি প্রধান, বা আমাদের যিনি স্বরাষ্ট্র আছেন, আমাদের যিনি পররাষ্ট্র আছেন, আমাদের যারা সমন্বয়করা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এত বড় অপমান, এইটার জবাবটা আপনারা কিভাবে দিবেন? বড় বড় কথা বলা এই মুহূর্তে যতটুকু হচ্ছে, প্র্যাকটিক্যালি কাজ কিন্তু ততটুকু হচ্ছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি আপনার সিরাত ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে মুখ খুলেছেন ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী। আপনারা জানেন, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে আন্দোলন করে, সর্বপ্রথম মিজানুর রহমান আজহারী হুজুরি মানে ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে একটা পোস্ট করেন, যে পোস্টটা ঠিক এরকম ছিল, শুধু কোটা সংস্কার নয়, পুরা দেশটাই সংস্কার প্রয়োজন। এরপর থেকেই মানুষ আস্তে আস্তে স্বৈরাচার পতনের দিকে অগ্রসর হয়। অন্যদিকে এবার বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে তুমুল সমালোচনা করেছেন। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, উল্লুক্কা ফাটা উপাধি দিয়েছিলেন ডক্টর মিজানুর রহমান আজহারী, সেই নাস্তিক মুফাসসল। ইতিমধ্যে তিনি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বেশ কিছু সমালোচনা করেছেন। অন্যদিকে এবার অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে তুমুল সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে ভিডিও ফুটেজটা দেখাবো। তার পাশাপাশি এদিকে ভারত সরকার একের পর এক উপহার আমাদেরকে দিতেই আছে। কি সেই উপহার? ভিডিওর শেষ অংশে আপনারা দেখতে পাবেন। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। এক মুহূর্ত না টেনে সবাইকে অনুরোধ করবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে নতুন থাকলে এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে দ্রুত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে অল্পে আমরা অস্থির, আছে না নাই? এই দেশের মানুষ খুব বেশি অস্থির, বাংলাদেশের মানুষ খুব বেশি অস্থির। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কথা বলেছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। বুধবার তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে অন্তর্বর্তীকালীন সরকার ইস্যুতে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, তিনি চান যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় এমন ব্যক্তিরা অন্তর্বর্তীকালীন সরকারে আসুক, সেটা ইসলামপন্থী হোক কিংবা সেকুলার হোক। এটা এখন বড় ব্যাপার নয়, ব্যাপার হলো ন্যায় বিচার। আলোচিত এই ইসলামী বক্তা আরও লিখেছেন, ইনসাফ প্রতিষ্ঠিত রয়েছে এমন একটি সমাজ ব্যবস্থায় যোগ্য ইসলামপন্থীরা নিজেদের আরও মেলে ধরতে পারবেন, আরও জনপ্রিয় হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে হয়তো সেটার প্রতিফলন দেখতে পাওয়া যাবে। ইবনে তাইমিয়া বলতেন, ইনসাফ এবং কুফর একসাথে থাকা সম্ভব, কিন্তু জুলুম এবং ঈমান একসাথে থাকতে পারে না। ইবনে তাইমিয়ার এই কথা তিনি খুব পছন্দ করেন বলেও জানিয়েছেন মাওলানা মিজানুর রহমান আজহারী। ক্ষমতা নেওয়ার পরে কিছু লোক ফতুয়া দিচ্ছে ইউনূস হলো সুদখোর। জোরে বলেন কি খুর? আবার আমাদেরকে বলে হুজুর সুদখোরকে শেষ পর্যন্ত সমর্থন করলেন, ইমানও গেল জান্নাতও গেল। ওরা এমন ভাবে ইউনূসকে সুদখোর বলতিছে, ওদের এমন একটা ভাব মনে হচ্ছে হাসিনা মধু খাইতো। জানেন, ইউনূসকে মামলা দেওয়া হয়েছিল, এমনকি শেখ হাসিনা বলেছিল ইউনূসকে পদ্মা সেতুর থেকে ঠুস করে ফেলে দাও। ডক্টর ইউনূসের বিশাল অঙ্কের টাকা রয়েছে। আমরা বাংলাদেশের লোক যদি অর্থনৈতিকভাবে সংকটে পড়ে যাই, অন্তত ইউনূসের টাকা দিয়ে আমরা 2 বছর চলতে পারবো। বর্তমানে সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, আছে না নাই? ইউনূস ক্ষমতা নেওয়ার পরে কিছু লোক ফতুয়া দিচ্ছে ইউনূস হলো সুদখোর। জোরে বলেন কি খুর? আবার আমাদেরকে বলে হুজুর সুদখোরকে শেষ পর্যন্ত সমর্থন করলেন, ইমানও গেল জান্নাতও গেল। ওরা এমন ভাবে ইউনূসকে সুদখোর বলতিছে, ওদের এমন একটা ভাব মনে হচ্ছে হাসিনা মধু খাইতো, মানে মনে হচ্ছে হাসিনা জান্নাতের শরাব খাইতো।
একটা কথা খুব ভালো করে বুঝবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করা মানে সুদকে সমর্থন করা নয়। তার কারণ বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর থেকে যারাই দেশ চালাইছে তারাই সুদের অর্থনীতি করেছে। ইরশাদ বলেন, বঙ্গবন্ধু বলেন, জিয়া বলেন, সবাই সুদের অর্থনীতি চালাইছে। তার মানে একটা কথা পরিষ্কার, সুদ যদি মুক্ত বাংলাদেশ গড়তে চাই, কোরআনে রাষ্ট্র গঠন করতে হবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তোমরা যদি ক্ষমতা পাও, মুসলমানদের কর্মসূচি চারটে। জোরে বলেন কয়টা? 1 নম্বর, তারা জমিনে নামাজ বাধ্যতামূলক করবে। 2 নম্বর, যাকাত ভিত্তিক অর্থনীতি করবে। 3 নম্বর, খারাপ কাজ বন্ধ করবে। 4 নম্বর, ভালো কাজ চালু করবে। তার মানে বোঝা গেল, সুদ বন্ধ করতে চাইলে ইউনূসকে বাদ দিয়ে সুদ বন্ধ হবে না, আগে কোরআনকে সংসদে ঢুকাতে হবে। কথা বলেন না কেন? একটা কথা খুব ভালো করে বুঝবেন, লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তিতে কিছু কথা বুঝাই। মনে করেন আপনাদের উজগ্রামের ভেতরে একটা মহামারী চলে এসেছে, খাবার মতো কোনো খাদ্য নাই, একটা মরা গরু আছে, একটা মরা শকুর আছে। প্রাণী কয়টা? একটা মরা গরু, একটা প্রাণী হচ্ছে মরা শকুর। এখন আপনি জীবন বাঁচানোর জন্য কোনটা খাবেন? মরা গরু খাবেন না মরা শকুর খাবেন? আমার কথাকে আপনারা বুঝতেছেন? মরা গরু কেন খাবেন? তার কারণ হলো, মরা গরু হলো হারাম, আর মরা শকুর হলো ডবল হারাম। কথা কয় না বাঙালি রে? মানে শুকুর মরার আগেও হারাম, মরার পরেও হারাম, আর গরু মরার আগে হালাল, মরার পরে হারাম। মানে গরু হলো শুধু হারাম, আর শুকুর হলো ডাবল হারাম। এখন বর্তমানে ডক্টর ইউনূস হলো হারাম, আর হাসিনা খালেদা জিয়া হলো ডবল হারাম। এ কথা কয় না কা? উইথ ডিউ রেসপেক্ট, আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের সেনাবাহিনী প্রধান, আমাদের বিজেপি প্রধান বা আমাদের যিনি স্বরাষ্ট্র আছেন, আমাদের যিনি পররাষ্ট্র আছেন, আমাদের যারা সমন্বয়করা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এত বড় অপমান, এইটার জবাবটা আপনারা কিভাবে দিবেন? বড় বড় কথা বলা এই মুহূর্তে যতটুকু হচ্ছে, প্র্যাকটিক্যালি কাজ কিন্তু ততটুকু হচ্ছে না। আমি আজকে নিজেই ধৈর্যহারা হয়েছি এই ঘটনাটা দেখার পর, যে সাইর আনার মূল্য আপনাদেরকে দিচ্ছে না। আবার আমি দেখছি যে আমাদের প্রধান উপদেষ্টা সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও আপনার কি বলা হয় যে অনেকটা ভারতের সাথে খুবই নমনীয় অবস্থায় পোষণ করছেন, বা গণমাধ্যমে দেখছি মোদির সাথে বৈঠকের জন্য নানান দেন দরবার করছেন। আর আমাদের ছাত্ররা, তারাও তাদের ওজন হারাই ফেলতেছে আস্তে আস্তে। ভারত আমাদেরকে সাইর আনার মূল্য দেয় না। যদি মূল্যই দিত, তাহলে যখন কিশোরী স্বর্ণা দাস, 13 বছরের কিশোরী স্বর্ণা দাসকে হত্যা নিয়ে সেটা বাংলাদেশ তোলপাড় হলো, আমরা রিয়েকশন দিলাম, সেই রিয়েকশনের মাইকা বাপ কইরা ভারত আরেকটা লাশ ফালাই দিল, তাও একটা কিশোরের লাশ। এই যে আমরা বললাম, আমাদের প্রধান উপদেষ্টা বলল, বাকিরা বলল যে মেনে নিবে না, বরদাস্ত হবে না, তো এখন দেখি আমরা কি বরদাস্ত করি। ভারতের গরু ধরা বাদ দিয়া মানুষ ধরা শুরু করেন। আমি এই নিউজগুলা আমি সবসময় করেছি, আমি এটা মেনে নিতে পারি না, কারণ তাদেরকে এই জায়গাটার মধ্যে জবাবদিহিতে আনতে হবে। খালি আপনি বললেন হ্যাঁ এটা আমরা তীব্র প্রতিক্রিয়া, তো প্রতিক্রিয়ার মাইকা বাপ তো লাভ হয় কি? ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধানতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্ত এলাকা, সেখানে বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশি নিহত, 2 জন বাংলাদেশি আহত হয়েছে। এই সময় নিহত কিশোরের লাশ বিএসএফ এর তারা হেফাজতে নিয়ে চলে গেছে। আপনার গতকালকে গভীর রাতে ধানতলা বিজিবি সীমান্তের মেইন পিলার 393 পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ভারতীয় ডিঙ্গাপাড়া বিএসএফ বাহিনী গুলি চালালে জয়ন্ত কুমার সিংহ, 15 বছরের ছেলে, ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহত জয়ন্ত বালিয়াডাঙ্গি উপজেলার ফকিরভিটা গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে। এ সময় তার সাথে থাকা আরও 2 জন বাংলাদেশি তারা আহত হয়েছেন। আহতরা হচ্ছেন ফকিরভিটা বেলপুকুর গ্রামের মহাদেব কুমার সিংহ এবং নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংটু মোহাম্মদ। আহত 2 জন বাংলাদেশে পালিয়ে এসে রংপুরে গোপনে একটা চিকিৎসা করছেন ক্লিনিকে। আর আমাদের ওসি সাহেব বালিয়াডাঙ্গার যিনি আছেন, তিনি বলছেন যে তো কি কারণে তারা সীমান্তে গিয়েছিলেন এটা জানা যায়নি। আর আমাদের যিনি বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক আছেন তানজির আহমেদ, তিনি বলছেন যে একটা ঘটনা শুনেছি, আমরা অনুসন্ধান চালাচ্ছি। কি কারণে গেছেন সোজা হিসাব, হয়তো গরু নয়তো চিনি, মানে চোরাই মাল আনতে গেছে, এটা নিয়ে আমাদের বলতে কোনো দ্বিধা নাই। সীমান্তবর্তী এলাকাগুলোতে যারাই বসবাস করে সামান্য পয়সার জন্য এই দেশের গরিব মানুষগুলো ওই দেশের গরিব মানুষগুলো মিলা একটা চোরা কারবারি সিন্ডিকেট করে, এটা কিন্তু একদম সত্য। এখন যে কোনো দেশে অবৈধ অনুপ্রবেশ এটা অপরাধ,
আমরা বারবার বলি যখন অবৈধ অনুপ্রবেশ হয় সেই দেশ তাদেরকে গ্রেপ্তার করবে, আর যদি একান্ত প্রয়োজনে গুলি চালাতে হয় তাহলে তাদেরকে হাঁটুর নিচে গুলি চালাবে। আর এই মানুষগুলা কি অস্ত্রশস্ত্র নিয়ে ভারতে প্রবেশ করতেছিল? তাদেরকে তো গ্রেপ্তারও করা যেত, কেন গ্রেপ্তার না করে ডাইরেক্ট মাইরা ফালাই দেয়? এটা হচ্ছে একটা জবাব বাংলাদেশকে দেওয়া হচ্ছে, তরার বিল নাই। সরকারে ডক্টর ইউনূস আছে নাকি শেখ হাসিনা আছে নাকি খালেদা জিয়া আছে, সম্ভবত তারা একটা চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে, ডাজেন্ট ফ্যাক্ট, আমরা মারবো, তোরা মরবি, তোরা গরিব, আর তোদের নেতারা খালি ফালপারে কথা বলে, এর বাইরে কিছুই না। সমন্বয়কদের উদ্দেশ্যে আমি বলি যে তোমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আস্তে আস্তে কি হয়েছে, আজকে সার্জিস্টরা ওয়ান কাইন্ড অফ ধাওয়া দিছে, কেন তুমি ধাওয়া খেয়ে আসছো? কন্ট্রোলিং এটা এত সোজা না। ছাত্রলীগের সাদ্দামরে গালি দেওয়া অনেক সোজা ছিল, ওমকরে গালি দেওয়া সোজা ছিল, কিন্তু তুমি যখন একটা দলের প্রধান হয়ে একটা জায়গায় বসো, কন্ট্রোলিং নাই। আজকে এটা নিয়ে আমরা চাই আমাদের সমন্বয়করা খালি কথা মাইকের সামনে এসে বললে হবে না, কথাই দেশের নেতারা বলে, মানুষ এই কথা শুনতে বিরক্ত, মানুষ কাজে দেখতে চায়, আমরা দেখতে চাই এই হত্যাকাণ্ড নিয়ে সরকার কি ধরনের ভাইব্রেশন দেয়। আমি দেখার অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আপনি সংবিধান পরিবর্তন করবেন, হোয়াট ইজ ইয়োর অথরিটি? আপনার সেই অথরিটি কোথায়? আপনাকে পার্লামেন্টেই আনতে হবে যে তার ওইটাকে করার জন্য। তো সুতরাং এই ক্ষেত্রে ছেলে মানুষই করার তো কোনো কারণ নাই। শ্রীলঙ্কায় যেটা হয়েছে, যেটা আপনার রাজনৈতিক দল, ওই রাজনৈতিক দলই ছিল যারা পিপল যাদের বিরুদ্ধে আপনার বিদ্রোহ করেছিল, ওখানে শুধু মেইন লোকটার পরিবর্তন হয়েছে, তাই না? যার ফলে সেখানে সংস্কারটা সেভাবে হয় নাই। যে আপনাকে অবশ্যই এটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডায়ালগ করে সেগুলো কনসেনসাস নিয়ে আপনাকে করতে হবে। ওদের আমি আপনার ঠিক বুঝতে পারছি না, আমি ফ্র্যাঙ্কলি বলছি আর কি, ওনাদের অ্যাটিটিউডটা আমার কাছে পরিষ্কার না। এবং আমরা যতটুকু বুঝি আর কি, যে এখানে কয়েকটা মত কাজ করছে বোধহয় ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে। সেটা কেউ চায় যে এখনই সব কিছু সংস্কার আমরা করে দিয়ে দিব, আর কেউ চায় যে না, আমরা এক্সিস্টিং যে সংবিধান আছে তার মধ্যে রেখেই আমরা প্রয়োজনীয় সংস্কারগুলো করবো। কারণ এটা তো তারা মুখ খুলছেন না। অস্পষ্টতা কোনো জিনিসই কিন্তু ভালো না। ভবিষ্যতে আওয়ামী লীগকে যদি রাজনীতি করতে না দেওয়া হয় তাহলে ডিপ স্টেট তৈরি হবে, দেশে উত্তেজনা বাড়বে। এখন উত্তেজনা বাড়ানোরটা কি দরকার? একেই তো মাজার সবগুলো ভেঙে উত্তেজনা বেড়েই চলেছে। এবং এখন ওনার সমন্বয়কারীরা, ওনার বলবো কারণ উনি বারবার বলেছেন ওরাই নাকি ওনাকে, এই ছাত্ররাই নাকি ওনাকে ক্ষমতায় বসিয়েছে, তো ওনারই বলতে হবে। ওনার সমন্বয়কারীরা জায়গায় জায়গায় এখন নিজেরা নিজেদেরকে মারামারি করছে, মার খাচ্ছে। সার্জিস সে নরসিংদীতে অনুষ্ঠান করতে পারলো না, তারপরে হাসান আব্দুল্লাহ তোপের মুখে পড়লো, জায়গায় জায়গায় তোপের মুখে পড়ছে। এটা তো পড়বে, আমি জানি, আমি আপনাদেরকে বলেছি। ফেলার দেশে আরো উত্তেজনা বেড়ে চলেছে। দেশের বামপন্থীদেরকে উনি আলোচনায় ডাকলেন না, উত্তেজনা বেড়েই চলেছে। ওরাও খেপছে, আমি জানি। দেশে পুলিশদেরকে উনি ঠিকমতো কাজে যোগদান দেওয়াতে পারলেন না, বা নতুন রিক্রুটের কোনো ব্যবস্থা নেই, শুধু জামাতিদেরকে ভরছেন উনি জায়গায় জায়গায়। মানুষ বিরক্ত হচ্ছে না? আর্মিকে পুলিশ বাহিনী বানিয়ে ফেলা হয়েছে, তারা এখন এই সমন্বয়কারীদেরকে পাহারা দেয়। অথচ দেশের মানুষ জায়গায় জায়গায় লুটপাটের শিকার হচ্ছে। বাংলাদেশে যে জিনিসটা ঘটেনি সেই ঘটনায় ঘটছে। মসজিদ আক্রমণ করছে এক গ্রুপের মুসল্লি আরেক গ্রুপের মুসল্লিকে। এর তো পাকিস্তান হয়, বাংলাদেশে তো কোনোদিন হয়নি। বাংলাদেশে এখন শুরু হয়ে গেছে, উত্তেজনা তো বেড়েই চলেছে। টোটালি ফেইলার এখন পর্যন্ত এই সরকার, টোটালি ফেইলার। দেশের যারা এই যে ধরেন বিভিন্ন অকাজে দায়িত্বে আছে, যেমন ধরেন এনভায়রনমেন্টে আমার উপদেষ্টা, আমার বান্ধবী রেজওয়ানা, সে গতকাল বক্তব্য দিল বাংলাদেশ অনূর্ধ্ব 21 সাফ ফুটবল প্রতিযোগিতায় জিতে এসছে। এটা কি তার কথার বলার কথা? সে কি করে বেড়াচ্ছে, এটা তো কিছুই বোঝা যাচ্ছে না। তারপরে অর্থনীতির উপদেষ্টা সালে সাহেব, ডক্টর সালে, উনি জানেনই না দেবপ্রিয়কে যে রিক্রুট দিলেন আমাদের ডক্টর ইউনূস, উনি জানেনই না, এটা ওনার কোনো হাতই ছিল না, দেওয়া হলো দেবপ্রিয়কে। তারপর ডক্টর ওয়াকারুজ্জামানকে দেওয়া উচিত ছিল আসলে অর্থনীতির দায়িত্বে, দেওয়া হয়নি। 21 টিভি যিনি বন্ধ করেছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন, উনি এখন দায়িত্ব, আরিফ সাহেব, উনি এখন দায়িত্বে আছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়ে গেছেন। এইগুলি কি ধরনের রিক্রুটমেন্ট? রিক্রুটমেন্টের টোটালি ফেলার।
বাংলাদেশে উনি একের পর এক সন্ত্রাসীদেরকে ছেড়ে দিচ্ছেন হঠাৎ করে। এতদিন কেন বেরোনি? ও ক্রস ফায়ারের পরে ভয় বেরোনি, এই জন্য কি সব এই যে চিরাঙ্গের শিবিরের নাসিরকে ছেড়ে দেওয়া হলো, সবগুলো একসঙ্গে ছেড়ে দেওয়া হচ্ছে। সমস্ত কট্টর মানে যারা কিনা ধর্মকে ব্যবসা করে খায় এদেরকে একের পর এক ছেড়ে দেওয়া হচ্ছে, স্বাধীনতা বিরোধীদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এগুলো কি চলছে দেশে? দেশে মানুষ শান্তি পাচ্ছে না তো। ওনার এই উপদেষ্টা মণ্ডলীতে রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন কেউ নাই। দেশকে তো চরম অরাজকতার ভিতরে ঠেলে দেওয়া হচ্ছে এমনি ভাবে যে ইলেকশনের ব্যাপারে কোনো কনস্ট্রাকটিভ আলোচনা হচ্ছে না, সংবিধান নিয়ে কোনো কনস্ট্রাকটিভ আলোচনা হচ্ছে না সরকারের পক্ষ থেকে। এইভাবে চলতে গেলে তো কাউন্টার রিভলিউশনের রাস্তা খুলে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ করলে মানুষ মার খাবে নাকি? আওয়ামী লীগ করলে বৃদ্ধ পর্যন্ত মার খায়। ছাত্রলীগের একজন পঙ্গু ছেলেকে, মাসুদকে পিটিয়ে মেরে ফেলা হলো রাজশাহীতে। এইভাবে চললে দেশে কাউন্টার রিভলিউশনের রাস্তা খুলে দেওয়া হচ্ছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওগুলোর মূল আলোচনা। বা ইতিমধ্যে আপনারা দেখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি ভারতের যে বিষয়টা। অন্যদিকে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে ডক্টর অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটা নিয়ে ইতিমধ্যে এক হুজুর কড়া জবাব দিয়েছেন। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটিতে নতুন করে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।